ডেস্টিনি যখন বন্ধ হলো তার পরবর্তী সময়ে অর্থাৎ কারাগারের সময়ে যারা আপনারা টাকা দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারকে আপনারা দোষারোপ করছেন। সেই ক্ষেত্রে কি আপনারাও দোষের মধ্যে পড়েন না? আপনি নিজেও টাকা দিয়েছেন, আপনার কি বলে ডিস্ট্রিবিউটরও টাকা দিয়েছে। এখন আদৌ কি সেই টাকার প্রতিশ্রুতি ছিল বা সেই প্রতিশ্রুতি মোতাবেক আপনারা কোনো রিটার্ন কি পেয়েছেন? ঘটনা হচ্ছে আমিও কিন্তু এই জমশেদ ভাইয়ের মতো এই ট্র্যাপে এক পা দিয়েছিলাম। আমাকে তখন এরা রাজশাহী বিভাগীয় প্রধান নির্বাহী ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর নির্বাচিত করলো এবং এদের উদ্দেশ্য ছিল শেয়ার নিয়ে আসা। তো তখন আমি যখন প্রশ্ন করলাম যে আচ্ছা 12-র আগে আমরা কোম্পানিকে টাকা দিছি, কোম্পানি আমাদের একটা মানি রিসিপ্ট দিছে, কোম্পানি যদি না থাকে, ব্যক্তি যদি না থাকে, আমি প্রতিষ্ঠান যদি ফিরে আসে আমি টাকা পাবো, তাহলে আমি যে এখন টাকা দেবো এটার মানি রিসিপ্ট কে দিবি, এটা ডকুমেন্টটা কি? তখন আমাকে আমাদের ওই সময় আমাদের টিমে আরেকজন ছিল খুরশিদ ভাই, পিএইচডি খুরশিদ ভাই, এটিএম খুরশিদ, ওই বাহিনীর বড় কমান্ডার আর কি। তো উনি আমাকে পকেট থেকে বাইর করে দেয় যে এই যে ডকুমেন্ট, তো ওইখানে ডেস্টিনি গ্রুপের জলসাপ দেওয়া একটা মানি রিসিপ্ট, ওইখানে একটা স্বাক্ষর দেওয়া। আমি বললাম স্বাক্ষর কার? বলে এটা আমার। তারপর আপনি যদি স্বীকার না করেন, এইখানে কোনো সিল স্বাক্ষর নাই, আপনি ডেস্টিনি গ্রুপের কে? আপনি কোন পদে চাকরি করেন? কারণ আপনি পিএইচডি, আমিও পিএইচডি, তাহলে আপনি কিভাবে স্বাক্ষর দিয়ে টাকা নিতে পারেন? তাহলে এই যে এইভাবে কিন্তু শেয়ারের নাম করে কোম্পানির মালিকানা দেবে, 100 টাকায় বছরে 1800 টাকা দেবে, এভাবে বিভিন্ন পর্যায়ে কিন্তু এই রুট লেভেল থেকে টাকা উঠে। এবং কার থেকে টাকা লুট হয়েছে জানেন? পিএইচডি তো জানে পিএইচডি টাকা দেবে না, একদম রুট লেভেল। এবং এইগুলো কিন্তু প্রত্যন্ত এলাকাতে বেশি ঘটছে, রংপুরে, চাপাই নবাবগঞ্জে, পঞ্চগড়ে, ওদিকে চট্টগ্রামে, মানে একদম প্রত্যন্ত, যেখানে যোগাযোগ নাই, যেখানে লোকের সাথে মানে মানে ঢাকার কোনো যোগাযোগ নাই, যারা তথ্যগুলো জানে না তাদের। আমি এমন এক লোকের রংপুরে চিনি যে জমি বিক্রি করে টাকা দিছে, এখন সে বৃদ্ধ, তার পোলাপান তাকে বাসা থেকে বের করে দিছে, এখন সে খাস জায়গাতে থাকে 12-র পরে। আপনি অবাক হবেন, রাত্রে যখন আমাদের কাছে ফোন আসে আমাদের চোখে পানি ঠিক থাকে না, কারণ বিশ্বাস করে এমন ভাবে টাকা দিছে। ইভেন আপনি অবাক হবেন যে ডিটুকে অ্যাসোসিয়েটে এখন যারা ডিস্ট্রিবিউটর এবং যারা সোশ্যাল মিডিয়ায় ডেস্টিনির বিরুদ্ধে অপতৎপরতা চালায়, এর 90% এরা ডেস্টিনি ডিস্ট্রিবিউটর না, এরা 2012 সালের পরে ডিস্ট্রিবিউটর। অথচ 12 সালের পরে তো ডেস্টিনির কোনো ডিস্ট্রিবিউটরই হয়নি, এরা সব ডিটুকে অ্যাসোসিয়েটে ডিস্ট্রিবিউটর। ওকে, থ্যাংক তো ইউ। মাঠ পর্যায়ে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে, জাস্ট পিএইচডিরা ডায়মন্ড কিন্তু এগুলো ঠাকায় রাখছে এবং এখন কিন্তু সেই সীমা পার হয়ে গেছে। বিশেষ করে 15ই জানুয়ারির পরে প্রেক্ষাপট একদম রাতারাতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ। মানে আমরা এখানে একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যে 5টি সংগঠন টাকা তুলেছে, বিশেষ করে ইঞ্জিনিয়ার শহীদ গং যারা টাকা তুলেছেন, কয়েক হাজার মানুষের কাছ থেকে টাকা তুলেছেন। এখানে কয়েক হাজার মানুষ তো দোষী না, তাদেরকে বলিয়ে বালিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলে প্রতারণা করে সেটা টাকাগুলো নিয়েছে একটা চক্রান্ত গোষ্ঠী। এটা নির্দিষ্ট, হ্যাঁ, এরা কিন্তু দোষী না, এটা ঠিক কথা বলছেন যে আমাদের ডিস্ট্রিবিউটররা কিন্তু দোষী না, কারণ তারা ডেস্টিনিকে ভালোবাসি কিন্তু তারা টাকাটা দিছে। কিন্তু এই টাকা যে এইভাবে ভাগ বটোয়ারা হচ্ছে, দেখেন প্রথম দিকে সোশ্যাল মিডিয়া গ্রিনে নাজিমউদ্দিন জুয়েল টাকা তুললো, আর আমাদের এখানে একটা কৌশল খাটানো হয় যে সবসময় একটা ডিভাইডেশন রুলস ব্যবহার করা হয় এবং আমাদের সাবেক এমডি মহোদয় এইটাতে খুবই পারদর্শী। আপনি দেখেন ডেস্টিনিতে যে লাস্ট শেষ পর্যন্ত 40 থেকে 41টা অনুমোদিত গ্রুপ ছিল, এখন আমরা কিন্তু প্ল্যান দেখাতাম 600 থেকে 12,600, এর বাইরে কিন্তু কেউ যাইতে পারতো না। ক্লোজিং টেবিলে যে যাই বলুক, মূল মেসেজ কিন্তু এটাই, 600 থেকে 12,600। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে গ্রিন একদিন ফোন দিয়ে বলতেছে যে আজকে আগামী 10 তারিখে জামিন হবে, টাকা লাগবে। ব্লুর আবার কাউরে যদি ফোন দেওয়া যায়, সোশ্যাল মিডিয়া ফ্রম ব্লু, ওরা বলে না 10 তারিখে কোনো প্রোগ্রাম নাই। আবার যদি গো ডায়মন্ডের কাউরে ফোন দেওয়া হয়, না 10 তারিখে না 12 তারিখে। মানে এক একজনের কাছে এক এক রকম। ঠিক আছে, এটার বিষয়ে একটা মজার প্রশ্ন আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি তখন পিজিতে গেছিলাম দেখা করতে, বুঝছেন? তো আমি যা প্রশ্ন করলাম যে স্যার এই যে আপনি যে এইভাবে কথা বলতেছেন, মানে এখানে বলেন আর বাইরে যায় কথাগুলো বিভিন্ন রকম হয়েছে, এর কারণ কি? 40টা গ্রুপ ছিল, 45 লক্ষ ডিস্ট্রিবিউটর ছিল, কেউ তো 600 টাকার থেকে 12,600 টাকার বাইরে যাইতে পারে না সাপ্তাহিক ইনকামের। তাহলে এরা 6টা সংগঠন কেন বাইরে যাচ্ছে? তখন উনি আমাকে চমৎকার একটা এক্সাম্পল দিছিল, এটা এখনো আমার কানের সাথে বাজে। বলে আচ্ছা তোমার যদি 3টা সন্তান থাকে, যার বয়স 6 মাস, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 21 বছর, এখন 3টেই কান্না শুরু করছে।
তো 6 বছর বয়সের 6 মাস বয়সের যে তাকে একটু কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করলে কান্না বন্ধ হয়ে যাবে। 21 বছরে কি কোলে নিয়ে কান্না বন্ধ করতে পারবে? বলে না। বলে আরে একটা মোবাইল ধরাই দাও, দেখো ভিডিও গেম খেলতেছে, আর কান্না বন্ধ হয়ে গেছে। 5 বছরের পরে একটা আইসক্রিম ধরাই দাও, দেখো আর কান্না বন্ধ হয়ে গেছে। এখন 6 মাসের পোলাকে তো তুমি আইসক্রিম ধরাই দিয়ে কান্না বন্ধ করতে পারবে না। অতএব যাকে যা বলে তখনই বুঝছি যে এইটা বাটপারি নাম্বার 1। এবং যে কারণে কিন্তু আমি প্রথমেই বলছি যে আমি ফাঁদে পা দিয়ে দেইনি, সে কারণে কিন্তু প্রথম দিকেই কিন্তু আমরা এর থেকে ছুটে চলে আসি। আচ্ছা ঠিক আছে, আমি এই প্রাসঙ্গিক একটা কথা বলতে চাই। আমরা যে টাকাগুলো দিয়েছিলাম প্রথমে, পরে তো কোশিয়ার বলে টাকাগুলো তোলা হয়েছে, কিন্তু প্রথম দিকে আমরা যেই প্রোগ্রামগুলা আমরা করছিলাম, অনেকেই কিন্তু এসে আমাদেরকে বলছিল আমরা অনেক টাকা দিয়েছি, আমরা মানি রিসিপ্ট নিয়ে নেই, ওনাকে আমরা সহযোগিতা করেছি, আমরা ওনাকে হেল্প করেছি, উনি খুব কষ্টে আছেন, সমস্যায় আছেন। কিন্তু আমার কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে এমডি স্যার কিন্তু আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড মাদার কোম্পানি হিসেবে আরো 37টা কোম্পানি কিন্তু করেছেন, এবং যতটুকু জানি ম্যাক্সিমাম কোম্পানিগুলো থেকে কিন্তু উনি অনারিয়াম নিয়েছেন। তারপরে এটা ছাড়াও ওনার আরো অনেকগুলা ইনকামের উৎস ছিল, যতটুকু আমার কাছে তথ্যগুলো আসছে আমি জানি। যেহেতু আমি তো 2001 থেকেই কাজ করি, 2001 শুরু থেকে আমি কাজ করি, তো আমি সেগুলো জানার চেষ্টা করেছি, বা আমি আমার দায়িত্ববোধ থেকে আমি কিন্তু আজকে এই প্রোগ্রামটা করছি, সেগুলো জেনে শুনে বসে থাকতে পারছি না বলে। এখন প্রশ্ন হচ্ছে, ওনার তো আমার মতে উনি 2টা শেয়ার, ডেস্টিনির 2টা শেয়ারের মালিক, এবং ওনার ওয়াইফ একটা শেয়ারের মালিক, 3টা শেয়ারের মালিক। তাহলে 3টা শেয়ারের ইনকাম ডেস্টিনি 2000 লিমিট থেকে আসে। পাশাপাশি 37টি কোম্পানির উনি ভাইটাল পোস্টগুলোতে উনি ছিলেন, এবং সবগুলোতে অনারিয়াম ছিল। তো সবকিছু মিলেই কি আপনার কাছে মনে হয় উনি কি খুব গরিব হয়ে গিয়েছিলেন বা টাকা শূন্য হয়ে গিয়েছিলেন? ওনার কি আদৌ এত টাকা দরকার ছিল যে আমরা সবাই সিম্পেথি দেখিয়ে আজকে ওনাকে এত টাকা দিয়ে ওনাকে একটা বিপদের মধ্যে ফেলে দিলাম? না না, এই জায়গাটা একটা সুন্দর কথা বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে এইটা মানে ওনার দরকার ছিল। এটা পরিকল্পনার অংশ, মহা পরিকল্পনার অংশ। কারণ আমি আপনাকে এটা সহজ ভাষায় বলি, অনেক সময় দেখা যায় একটা গল্প এরকম আছে যে অনেক ধনী ছিল, এমন একটা রোগ হয়েছে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে, সিঙ্গাপুর নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ও সব টাকা পয়সা শেষ, জমি জিরাত বিক্রি করে টাকা পয়সা শেষ। এখন আত্মীয় স্বজনের থেকে টাকা নিছে, আত্মীয় স্বজন টাকা দিছে, ছেলে মেয়ে জমি বিক্রি করে টাকা দিছে, তার বয়স ছিল ধরেন 70 বছর, তো সে তো মারা গেছে, মারা যাবে, তো সিঙ্গাপুর মারা গেছে, এখন লাশ আনার জন্য রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে, অথচ সে কিন্তু ধনী ছিল। ঠিক এটা পরিকল্পনার অংশ। প্রথমে শেয়ার হোল্ডারদের লুজার করা হয়েছে, টাকা নিয়ে নিয়ে ডায়মন্ডদের গাড়ি বিক্রি করে আর সঞ্চয়কৃত টাকা সবগুলো নেওয়া হয়েছে, যাতে ডায়মন্ডরা মাথা তুলে দাঁড়াইতে না পারে। সিনিয়র পিএইচডি টাকা দিছে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালোবাসা, কোম্পানির প্রতি ভালোবাসা, ব্যক্তির প্রতি ভালোবাসা থেকে কিন্তু টাকাগুলো দিছে। আমি আরো কিছু বক্তব্য শুনেছি এরকম যে যে মনে করেন উনি যতগুলা টাকা জেলে থেকে উনি তুলেছেন, সেখানে উনি নিজেই স্বীকার করেছেন 30 কোটি প্লাস উনি তুলেছেন, এটা স্বীকার করেছেন, উনি বলেছেন। কিন্তু এর চাইতেও আরো অনেকের ধারণা হচ্ছে কয়েকশো কোটি টাকা তোলা হয়েছে, এবং অনেক টাকা আছে যেগুলো কোনো ডকুমেন্ট নাই, মানুষ এমনি এমনি দিয়েছে। আপনি আমার অনেকগুলো প্রোগ্রামে যারা কথা বলছে তাদের কাছ থেকে আপনি শুনিয়েন, সেই প্রোগ্রামগুলো আছে, তারা এমনি টাকা দিয়েছে, সেগুলো কোনো রিসিট ওনারা নেন নাই। তাহলে সবকিছু মিলিয়ে যত টাকাই উঠুক না কেন, সেই টাকাগুলোর একটা অংশ কি ডেস্টিনি 2000 লিমিটেড কে বাঁচানোর জন্য খরচ করা হয়েছে কিনা, এটা আপনাদের মধ্যে কি জানা আছে? একটা পয়সাও বাঁচানো হয়নি। এর একটা উদাহরণ দিই আমি, একটা পয়সাও ডেস্টিনি 2000 লিমিটেডের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। দেখেন 2012 থেকে 18 পর্যন্ত এই একটাই স্লোগান ছিল, জামিন এবং মুক্তি। কেউ কিন্তু বলে নাই যে কোম্পানি চালু করা হোক। এখন আমি একজন সিম্পল ব্যক্তি হিসেবে, সাধারণ ব্যক্তি হিসেবে আমি এইটুক জিনিস বুঝি যে আপনি টাকা পাবেন, আপনি মামলা করছেন বা আপনি অভিযোগ দিচ্ছেন, আমি যদি আপনার টাকা দিয়ে দিই তাহলে কিন্তু আপনার অভিযোগ আর থাকে না। তাইলে যদি ডেস্টিনি 2000 লিমিটেডের মামলা ছিল না, ডেস্টিনি 2000 লিমিটেড যদি চালু থাকতো, তাহলে কিন্তু আজকে এই মামলা এত দূর পর্যন্ত গড়ায় না, এত সাজা হয় না, সম্পত্তি বাজেয়াপ্ত হয় না। ইভেন আমি আপনাকে একটা সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই। যখন 2020 সালে 31 অক্টোবর তলবি সভার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হলো, সেই বোর্ডের দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর স্যারেরা আমরা সহ, যেহেতু আমরা খুব ঘনিষ্ঠভাবে বোর্ডের সাথে কাজ করতেছিলাম, বোর্ড তৈরি করার থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত, তো আমরা বিভিন্ন দপ্তরে যাওয়া শুরু করলাম জেনারেল স্যারের পরামর্শে,
এবং প্রত্যেকটা দপ্তরে ইভেন সিটি কর্পোরেশন পর্যন্ত আপনি অবাক হবেন যে ট্রেড লাইসেন্সটা রিনিউ করা হয়। ট্রেড লাইসেন্স রিনিউ করতে, কন্টিনিউ রিনিউ করতে 1500-2000 টাকা লাগে। এই ট্রেড লাইসেন্সটাও কিন্তু রিনিউ করা হয়নি। এবং যখন আমরা ট্রেড লাইসেন্সের জন্য রিনিউ করতে গেলাম, তখন সিটি কর্পোরেশন লোকজন বলছে আপনারা এত বছর কই ছিলেন। আমার প্রশ্ন হলো যে সেই সব প্রতারক চক্রের কমান্ডারদের প্রতি, যে ধরেন আমি ধরে নিলাম যে গভর্নমেন্ট আমাকে ট্রেড লাইসেন্স দেবে না বা সিটি কর্পোরেশন আমাকে ট্রেড লাইসেন্স দেবে না, কিন্তু আমি তো সাবমিশন দিতে পারি, আমার কাছে একটা রিসিপ্ট দেখাইতে পারি যে এই যে আমি সিটি কর্পোরেশনে আমি কাগজ জমা দিছি, আমারটা দেয়নি। এর কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। এবং অফিস থেকে বলা হয়েছে ডেস্টিনি পারপাসে এতদিন কেউই আসেনি ডেস্টিনি চালুর বিষয়ে। ইভেন আপনি আরো অবাক হবেন, যদি কথা প্রসঙ্গে এটা আসতেছে, আমরা ট্রেড লাইসেন্স কিন্তু এই বোর্ড কিন্তু করে, এই বোর্ড করার পরে ওই যে ডেস্টিনি বিলুপ্তির একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে এখানে কিন্তু অনেক লোক জড়িত, আমাদের ভিতরের লোক জড়িত, আমাদের দুই একজন ডায়মন্ড জড়িত, এর সাথে বাইরের মাফিয়ারা জড়িত। ডেস্টিনি 2000 লিমিটেড যখন ট্রেড লাইসেন্সটা 2021 সালে রেনিউ হয়ে যায়, তখন অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের মালিকানাধীন প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেডের মালিকানাধীন প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন চ্যানেল এটা প্রচার করা শুরু করলো এবং তারা প্রভাব খাটানো শুরু করলো যে ডেস্টিনি 2000 ট্রেড লাইসেন্স অবৈধভাবে ভুয়া কাগজপাতি দিয়ে তঞ্চকতা করে এটা করা হয়েছে। এবং ওই সময় তৎকালীন সরকারের আমলে আপনারা জানেন যে মিডিয়ার কি প্রভাব ছিল, এই মিডিয়ার চাপে তখন কিন্তু আমাদের এই ট্রেড লাইসেন্সটা কিন্তু স্থগিত করে দেওয়া হয় এবং পরবর্তীতে এটার একটা রিট পিটিশন হয়, এটার মামলা চলে। এরপরে কিন্তু মহামান্য হাইকোর্ট কিন্তু আমাদের এই ট্রেড লাইসেন্স আবার দেওয়ার জন্য বলে এবং আমাদের ট্রেড লাইসেন্স আলহামদুলিল্লাহ এখন কিন্তু, এবং ওইটা যে ভুল হয়নি, 21-22 অর্থ বছরের ট্রেড লাইসেন্স করা ছিল, পরে 22-23 এবং 23-24 অর্থ বছরের ট্রেড লাইসেন্স এখন করা আছে। কারণ আপনি জানেন যে এখন অনলাইন সিস্টেমে 1 বছর মেয়াদি ট্রেড লাইসেন্স দেয়, রেনু দেয় আর কি। তাহলে দেখেন যে ট্রেড লাইসেন্সটা করা হয়েছে এই বৈশাখী টেলিভিশনকে মানে ব্যবহার করে ডেস্টিনির লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের বিরুদ্ধে এটা কিন্তু প্রকাশিত অপতৎপরতা চালানো হয়েছে এবং আমরা মনে করি এটা ডেস্টিনি বিলুপ্তির একটা মহাপরিকল্পনার অংশ। এটা কিন্তু দেশবাসী জানে এবং বৈশাখী চ্যানেলে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। আমাদের টেলিভিশন চ্যানেল, আমাদের মালিকানায়, আমাদের রক্তে ঘামে গড়া প্রতিষ্ঠান, আর সেই প্রতিষ্ঠান লক্ষ লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের বিপক্ষে অবস্থান নেই। আজ পর্যন্ত দেখেন ডেস্টিনির একটা বোর্ড হয়েছে 2022 সালে মহামান্য হাইকোর্ট 1 সেপ্টেম্বর 173-এর যে আদেশটা দিয়েছেন, একটা ঐতিহাসিক আদেশ দিয়েছেন, আজ পর্যন্ত এই বোর্ডের কোনো কার্যক্রম বৈশাখী টেলিভিশন প্রচার করে না আজ পর্যন্ত। ইভেন আমাদের 5ই জানুয়ারি ঐতিহাসিক একটা দিন, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, 25তম বছর পদার্পণ এবং 24তম বর্ষপূর্তি যে প্রতিষ্ঠা বার্ষিকী আমরা এই ডিএভিসি কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে করলাম, এখানকার তথ্য বাংলাদেশের সবগুলো মিডিয়া কিন্তু কভারেজ করছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বৈশাখী টেলিভিশন এগুলো প্রচার করে না। তার মানে হচ্ছে এটা একটা মহাপরিকল্পনা, ডেস্টিনি বিলুপ্তির মহাপরিকল্পনার অংশ কিন্তু এগুলো। কিন্তু বৈশাখী টেলিভিশন আলটিমেটলি ডেস্টিনি 2000 লিমিটেডের একটা সিস্টার কনসার্ন, নিজের প্রতিষ্ঠান। তারপরে সে মাদার প্রতিষ্ঠানের কোনো সংবাদ সে প্রচার করে নাই, ব্যাপারটা এরকম। হ্যাঁ ঠিক।